শিক্ষক নিয়োগ দুর্নীতি, আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একটার পর একটা ভানুমতির খেল সামনে চলে আসছে। হ্যাঁ, আমরা খুব সচেতনভাবেই এটাকে ভানুমতির খেল বলতে বাধ্য হলাম। তার কারণ 91টি কোম্পানির চাষ করে সম্পত্তির পরিমাণ কত জানেন? চোখ কপালে উঠবে, 67 কোটি টাকা। আর সেই সংস্থাগুলির চাষের জমির পরিমাণ মাত্র 7 কাঠা। আদালতে চাঞ্চল্যকর দাবি করল ইডি। ওই পরিমাণ জমি থেকে চাষ করে কিভাবে এত কোটির সম্পত্তি? ঠিক এই প্রশ্নটাই উঠছে। আমি এই প্রশ্ন নিয়েই যাবো। আমার সহকর্মী সিজার মণ্ডল এই মুহূর্তে রয়েছে। সিজার, বিস্ময়কর এই প্রশ্নটা এই মুহূর্তে কম বেশি যারা শুনলেন বা জানলেন এই বিষয়টা, তাদের প্রত্যেকের মনে উত্তরের কাছাকাছি কি এখনো পর্যন্ত কিছু যাওয়া গিয়েছে? কি জানা যাচ্ছে? দেখো, সত্যিই ভানুমতির খেল। কারণ শিক্ষা দুর্নীতির প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি, যদি কেউ পরীক্ষা নাও দিয়ে থাকে, কেউ সাদা খাতাও দিয়ে থাকে, তার নাম নথিভুক্ত হয়েছে চাকরি প্রাপকের তালিকায়। ঠিক সেরকমই প্রসন্ন রায়, যাকে প্রথম থেকেই বলা হয়েছে এই শিক্ষা দুর্নীতি মামলায় অন্যতম মিডলম্যান, তার 102খানা কোম্পানি, 250খানা অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে। তার মধ্যে 91টা কোম্পানি, যে কোম্পানিগুলো 2017-র পরে তৈরি, অর্থাৎ যে সময় শিক্ষা দুর্নীতিকাণ্ড তুঙ্গে, সেই 91টা কোম্পানির 7 কাঠা জমিতে কি করে 67 কোটি টাকার সম্পত্তি হয় চাষ করে। কারণ প্রত্যেকটা কোম্পানি দেখানো হয়েছে অ্যাগ্রো প্রোডাক্টস নিয়ে তারা ব্যবসা করে, এবং সেই কোম্পানিগুলোর যে অডিট রিপোর্ট বা ব্যালেন্স শিট, সেখানে ব্যবসার কোনো ধরনের ব্যবসায়িক ট্রানজ্যাকশনের হদিশ করতে পারেননি ইডি আধিকারিকরা। তাদেরই নাকি 67 কোটি টাকা মুনাফা হয়েছে। এবং সেই জায়গা থেকে পরবর্তী তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে এই চাকরি প্রার্থীদের টাকা সরাসরি এই প্রসন্ন রায় সংস্থায় ঢুকেছে। তাহলে বোঝার আর বাকি কি থাকে? এবং সেই জায়গা থেকেই কোথাও ইডি আধিকারিকরা স্পষ্টই জানাচ্ছেন যে শিক্ষা দুর্নীতির মিডলম্যান হিসেবে প্রসন্ন রায় এবং প্রদীপ রায় বহু কোটি টাকা আত্মসাৎ করেছে, এবং তার একটা বড় অংশ এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করা হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, মিডলম্যান বা মধ্যস্বত্বভোগীরাই যদি চাকরি বিক্রি করে কমপক্ষে 67 কোটি টাকা মুনাফা করে থাকে, তাহলে তার ওপরের ধাপ, অর্থাৎ যাদের কাছে তালিকা পাঠানো হয়েছে, তারা আবার শীর্ষস্তরে যাদের কাছে তালিকা পাঠিয়েছে, কারণ এরকম ইমেলেরও হদিশ পাওয়া গেছে যেখানে এই চাকরি প্রার্থীদের তালিকা পাঠানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, প্রোগ্রাম অফিসার রয়েছেন, তার কাছে সেই ইমেলও রিট্রিভ করা হয়েছে। তাহলে তার পরের ধাপ পর্যন্ত কত টাকা গেছে? আর সেখানেই আরেকটা প্রশ্ন ওঠে যে সামগ্রিকভাবে এই শিক্ষা দুর্নীতিতে কত কোটি টাকা ইনভলভ। কারণ ইডি এখন পর্যন্ত 350 থেকে 400 কোটি টাকার হদিশ পেলেও আরও বেশি টাকা যে ইনভলভ, সেটা কিন্তু যত তদন্ত এগোচ্ছে তাতে কিন্তু আরও স্পষ্ট হচ্ছে। ধন্যবাদ সিজার। কথা বলছিলাম আমার সহকর্মী সিজার মণ্ডলের সঙ্গে। খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে যে প্রশ্নগুলো উঠছে, তাতে তদন্তের গতি প্রকৃতি যেভাবে এগোচ্ছে, ততই কিন্তু সে সমস্ত প্রশ্নের উত্তর সামনে আসছে। আমাদের অপেক্ষা থাকবে আসল উত্তরে। শিক্ষকের অভাবে ডেবরার স্কুলে তালা ঝুলছে, শিক্ষক নেই। 5 মাস ধরে বেতন বাকি। কাদের? মিড ডে মিলের যারা রান্না করেন সে রাঁধুনিদের। ডেবরা ব্লকের নিজপপন গ্রামে পরভংশ জুনিয়র হাই স্কুল, এ খবর আপনাদের আমরা আগেও দেখেছিলাম। 6 মাস ধরে স্কুলে পঠন পাঠন বন্ধ। স্কুলে একজন মাত্র শিক্ষক ছিলেন। স্কুলে একজন মাত্র শিক্ষক ছিলেন। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত প্রায় 35 জন ছাত্রছাত্রী পড়াশোনা করতো স্কুলে, কিন্তু একমাত্র শিক্ষক অবসর নেওয়ার পর স্কুলে পড়ানোর আর কেউ নেই। 5 মাস ধরে বেতন পাননি। আপনাদের কিছুক্ষণ আগেই বললাম, মিড ডে মিলের রাঁধুনিরা রান্নার জন্য এলাকার মুদির দোকান থেকে জিনিসপত্র আনা হয়েছিল, সেখানেও টাকা দেওয়া হয়নি বলে কর্মীরা জানাচ্ছেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিন্দ দাস তিনি জানিয়েছেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে বন্ধ স্কুলে পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন ডেবরার বিডিও। হাতে সাদা খাতা, পেন্সিল দিয়ে নিজের নাম লেখার চেষ্টা করছে পার্বতী, আকাশ, ডেবরা। একবার লিখছেন, একবার রাবার দিয়ে ঘষে ঘষে সে লেখাটা তুলে ফেলছেন। ওরা 4র্থ শ্রেণীতে পড়ে। তারপরেও মাতৃভাষায় নিজের নাম লেখা ওরা রপ্ত করতে পারেনি। না, এই কথা শুধু TV9 বাংলার ক্যামেরাতেই ধরা পড়েছে এমনটা নয়, অভিভাবকরাও একই অভিযোগ করছেন। বলছেন স্কুলে তো ঠিকমতো পড়াশোনাই হয় না। আলিপুরদুয়ার জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রাথমিক শিক্ষার এই হাল দেখে গ্রামবাসীরা উদ্বিগ্ন, চিন্তিত। তাই এক এক করে স্কুল ফাঁকা হয়ে যাচ্ছে। 165 জন ছাত্রছাত্রী থেকে মাত্র 6 জনে এসে ঠেকেছে। যদিও শিক্ষকের হিসেব খাতায় কলমে 14 জন। যখন আদিবাসীদের শিক্ষার মান উন্নয়নে রাজ্য সরকার ঢালাও উন্নয়নের কর্মসূচির কথা বলছে, তখন আদিবাসী অধ্যুষিত এলাকার প্রাথমিক
বিদ্যালয়। চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের নিজের নাম লিখতে যে কসরত করতে দেখা যাচ্ছে, তাতে বেশ কিছু প্রশ্ন এক্ষেত্রে ওঠে। আমরা আবারও তুললাম সে প্রশ্ন। আরও একটা এরকম স্কুলের ঘটনা আপনাদের দেখাই। সেই স্কুলে পড়ুয়ার সংখ্যা 81। শিক্ষক কতজন বলুন তো? কল্পনাও করতে পারবেন না, মাত্র একজন শিক্ষক সেখানে। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা নিচু শ্রেণীর ক্লাস নিচ্ছে, পরে ক্লাস 8-এ, কিন্তু নিচু শ্রেণীর ক্লাস নিতে হচ্ছে তাদের। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই হাল। বেহাল বললে বোধহয় কম বলা হয়। স্কুলের একজন শিক্ষক মিড ডে মিলের বাজার আর হিসেব সামলাতে ব্যস্ত থাকেন, তিনি ক্লাস নিতে পারেন না। স্কুলে পড়াশোনা বাদ রেখে যে সবই হয় তা স্বীকার করে নিচ্ছেন প্রধান শিক্ষক স্বয়ং। একটাই মাস্টার, তো এই সব ক্লাস সামলাতে পারছে না, তো মাঝে মধ্যে আমরা এই ক্লাস নিই। কোন ক্লাস এগুলো? এগুলা 5 ক্লাস 6 ক্লাস। বলছি এখানে কতজন শিক্ষক আছে? একজন। তুমি কি ক্লাসে পড়ো? 8-এ। আর তোমরা কোন কোন ক্লাস নিচ্ছ? এখন আমাদের 5 6 7 8। স্কুলে পড়ুয়ার সংখ্যা 81 জন। আরও একবার বলি আপনাদের, শিক্ষক মাত্র একজন। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তাই তাদের থেকে নিচু ক্লাসে যারা পড়েন তাদের ক্লাস নিচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এই স্কুলটির নাম গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। স্কুলের একজন শিক্ষক মিড ডে মিলের বাজার আর হিসেব সামলাতে ব্যস্ত থাকেন, তিনি ক্লাস নিতে পারেন না। বেহাল দশা স্কুলে। ভর্তির সময় যখন আসে, ভর্তির সময় মানে ডিসেম্বর জানুয়ারি দিকে, তখন একা মানুষ ডোর টু ডোর গিয়ে ছাত্র কালেকশন করি। আমাকে ব্লকে, এসআই অফিসে, মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতেই তো সময়টা চলে যায়। তবুও ছাত্রদের উপর ভার দিয়ে যা টুকটাক পড়াশোনা হয় ওটাই। ম্যাডাম, এসআই ম্যাডাম ছুটিতে ছিলেন, আমি আবার গিয়ে ওকে রিমাইন্ড করেছিলাম যে আমি আপনাকে দরখাস্ত দিয়েছি, এর ব্যবস্থা কী নিচ্ছেন। উনি বলেছেন যে ঠিক আছে, আমি বিডিওর সঙ্গে মিটিং করে যদি কোনো গেস্ট টিচার দেওয়া যায়, হ্যাঁ, গেস্ট টিচার কোথায় আছে কি না আপনিও খুঁজে দেখেন। আমাকে বলছে যে আপনিও খুঁজে দেখেন, আমরা দেখছি, এটাই বলেছি, আর কিছু করেনি। আসলে শিক্ষাক্ষেত্রে আমরা জানি যে ছাত্রছাত্রী এবং শিক্ষকের সংখ্যার একটা সমানুপাতিক অবস্থান থাকা দরকার। এক্ষেত্রে দেখা যাচ্ছে কোথাও অধিক শিক্ষক কিন্তু পড়ুয়া নেই, কোথাও আবার দেখতে পাওয়া যাচ্ছে যে পড়ুয়ার সংখ্যা বেশি থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই। বাংলার স্কুলে স্কুলে এরকমই অসম বিভাজনের ছবি উঠে আসছে, দেখতে পাওয়া যাচ্ছে। শিক্ষকের অভাবে বন্ধ হচ্ছে একটার পর একটা স্কুল। TV9 বাংলার এই প্রশ্নে, মানে এই সমস্যার কথা শুনেছেন এবং স্বীকার করে নিয়েছেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু। তবে একটা সরকারি স্কুলে, দুটো স্কুলের কথা আপনাকে বলি, একটা ডেবরা, একটা আলিপুরদুয়ার। এক জায়গায় শিক্ষক নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে, এক জায়গায় বেশি শিক্ষক হয়ে গেছেন, ক্লাস হচ্ছে না। দেখুন, এরকম তো সমস্যা রাজ্যের বেশ কিছু জায়গায় আছে, আমি এটা অস্বীকার করতে পারি না। সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি দ্রুত নিয়োগে যেতে পারবো, আমার মনে হয় সমস্যার সমাধান হবে। নিয়োগ না হলে সমস্যার সমাধান নেই, মেনে নিল রাজ্য সরকার। আর এই বিষয়টা নিয়ে বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে ছাড়লেন না। শোনাবো তাদের বক্তব্য। ব্রাত্যবাবু যে এত মিথ্যে কথা বলতে শিখেছেন এবং মমতার আদর্শে যে প্রাণিত হয়েছেন তা প্রমাণ পাওয়া গেল। ওরা নিয়োগ করার উদ্যোগ নিচ্ছে কোথায়? ব্রাত্যবাবুরা ঘোষণা করুন যে ওরা নিয়োগ করবেন নিয়ম মেনে, কোনো টাকা পয়সা না নিয়ে। এটা ঘোষণা করতে পারছেন না কেন? প্রত্যেকটা নিয়োগের পেছনে ওদের সমস্ত দেখা যাচ্ছে দুর্নীতি, টাকা নিয়ে নিয়োগ করছে। ওদের টাকার খাইটা কমান, আইন মেনে নিয়োগ করুন, কোনো অসুবিধা নেই। যথাযথভাবে অ্যাটেনশন শিক্ষার ক্ষেত্রে এ সরকারের নেই। নিয়োগ নেই, টাকার বিনিময়ে নিয়োগ, তাছাড়া নিয়োগ হবে না। এবং কোথাও কোর্টের নির্দেশে নিয়োগ বন্ধ হয়ে গেছে বলে যা বলছে সরকার, বেঠিক বলছে। সরকারি 6.5 লক্ষ শূন্য পদ কে বাধা দিয়েছে? কোন কোর্টের নির্দেশ? স্কুলে হাজার হাজার শূন্য পদ, 3.5 লক্ষ, স্কুল কলেজ সব মিলিয়ে কে বাধা দিয়েছে? কোনো এম্বার্গো নেই, এম্বার্গো নেই। একটাতেই এম্বার্গো আছে, দুর্নীতি করে নিয়োগ করা যাবে না, টাকার বিনিময়ে নিয়োগ করা যাবে না। যেহেতু এই সরকার দুর্নীতির পাশে থাকছে, সেই কারণে নিয়োগ করার সাহস পাচ্ছে না। দুর্নীতি মুক্তভাবে নিয়োগের ব্যবস্থা করতে হবে, শিক্ষাকে বাঁচাতে হবে। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দাবি করেছেন প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি। পাশাপাশি শিক্ষাবিদরা এই বিষয়টা কিভাবে দেখছেন, তারা কি বলছেন, সেটাও শোনাবো আপনাদের। শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে অবিলম্বে নিয়োগ চাইছি আমরা।
তা না হলে পরে পুষ্পবিহীন পূজা আয়োজন ভক্তিবিহীন তান, রবীন্দ্রনাথের যে ভাষা, ফুল ছাড়া যদি পুজো হয়, ভক্তি ছাড়া তান গাওয়া হয়, ঠিক সেরকমই চলছে শিক্ষা ব্যবস্থায়। আমাদের শিক্ষক শিক্ষিকা যে কজন গুটি কয়েক আমরা ধরে রয়েছি, তারা এই আকুতি নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে, রাজ্য সরকারের কাছে বারংবার আবেদন জানিয়েছি। আবারও বলছি, করজোড়ে বলছি, অবিলম্বে শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক শিক্ষিকা নিয়োগে আগ্রহী দেখান, না হলে পরে আমাদের একটা প্রজন্ম নষ্ট হয়ে যাবে। রাজ্যের শিক্ষাক্ষেত্রে যদি এই জায়গায় গিয়ে পড়ে, তাহলে স্বাভাবিকভাবেই আগামী যে প্রজন্ম এই রাজ্যে পড়াশুনো করছে এবং করবে, তারা যে পড়াশুনোটা শিখবে না, এটা আমরা সবাই বুঝতে পারছি। এখন এই জায়গায় সরকারকে আরো সৎভাবে আন্তরিক হওয়া উচিত। সরকারকে সেই সমস্ত লড়াই থেকে সরে আসা উচিত যে নিয়মের বাইরে বেরিয়ে 25-26 হাজার শিক্ষক নিয়োগ হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সরকার সেই নিয়োগটাকে রাখবার জন্য রাজকোষ থেকে টাকা খরচ করে প্রথম সারির আইনজীবীদের দিয়ে লড়াই করছে। আসলে নিয়োগ দুর্নীতি আমাদের প্রত্যেককেই কম বেশি আঘাত করেছে, কারণ এই নিয়োগ দুর্নীতি একেবারেই কাম্য নয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এবার এই নিয়োগ দুর্নীতি ইস্যুতে তিনিও মুখ খুললেন, কারণ তিনিও আঘাতপ্রাপ্ত। তিনি কি বলছেন? তিনি বলছেন দুর্নীতির সঙ্গে আপোষ ঠিক নয়, দুর্নীতি আমাদের বন্ধু নয়, শত্রু। শিক্ষা ব্যবস্থা থেকে দুর্নীতিকে দূর করতেই হবে, এমনটাই বলছেন তিনি। শোনাবো আপনাদের উনি কি বলেছেন। দুর্নীতিকে তো দূর করা দরকার, দুর্নীতি তো আমাদের বন্ধু নয়, আমাদের শত্রু। দেখা যাক কি হয়, দুর্নীতির সঙ্গে আপোষ করা চলবে না, এটা আমার মত।